হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টরের চতুর্থ ক্লাসে চলে এসেছি। আস্তে আস্তে আমরা আমাদের শেষের দিকে চলে আসছি। তো আজকে আমরা যে টপিকগুলো শিখবো সেগুলো হচ্ছে ডট গুণন কিভাবে করবে, কতভাবে করা যায় এবং কোন কোন ক্ষেত্রে আমরা ডট গুণন ব্যবহার করব এবং কোন ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। একইভাবে ক্রস গুণন কিভাবে করব, কয়টি উপায়ে করা যাবে এবং তার গুরুত্বপূর্ণ ব্যবহার সমূহ। এবং লাস্ট যে টপিকটা আমরা শিখবো সেটি হচ্ছে কিভাবে একটি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এবং লম্ব একক ভেক্টর নির্ণয় করা যায়। টপিক 1, ডট গুণন। ডট গুণন থেকে কোশ্চেন আসেনি এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে কিনা সন্দেহ। অর্থাৎ কখনো না কখনো কোনো না কোনো জায়গায় অবশ্যই ডট গুণন থেকে তোমার কোশ্চেন আসবেই, হোক সেটা অবজেক্টিভ অথবা সিকিউ। খুবই মনোযোগ দিয়ে 10টা মিনিট সময় দিয়ে ডট গুণন এবং ক্রস গুণন আজকে শিখে ফেলবে, আর জীবনে কখনো ভুল হবে না। ভেক্টর রাশির গুণ মূলত আমরা বলেছি দুই প্রকার। অর্থাৎ ডট গুণন মানে হচ্ছে যখন তুমি কোনো দুটি ভেক্টর রাশিকে গুণ করবে তখন সেই গুণফলটা স্কেলার রাশিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে ডট গুণন বিষয়টা কি? ডট গুণন হচ্ছে এমন এক ধরনের গুণ যে গুণ করার কারণে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার হয়ে যেতে বাধ্য হয়। খেয়াল করো, আমি এক্সাম্পল লিখে রেখেছি। এ এর মান হলো 5 এবং বি এর মান হলো 10 এবং তাদের মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। এখানে কিন্তু আমরা লব্ধি চাচ্ছি না। মনে রাখো, আমরা গত ক্লাসে লব্ধি নির্ণয় শিখেছি, কিভাবে লব্ধি বের করতে হয় সেই ধরনের কোনো কিছু কিন্তু আমরা এখানে চাচ্ছি না। আমরা লব্ধির মান বা দিক কোনোটাই চাচ্ছি না। আমরা জাস্ট বলেছি দুটি ভেক্টরকে তুমি গুণ করে ফেলো। তাহলে দুটি ভেক্টরের গুণফল বা ডট গুণফল কাকে বলে সেটা আমরা কিভাবে বুঝবো বা সংজ্ঞায় আসলে কি লিখবো, সূত্রটা কি? দেখো, লেখা আছে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। অর্থাৎ এই যে এ বি কস থিটাতে কিন্তু কোনো একক ভেক্টর বা কোনো ভেক্টর চিহ্ন নাই। এটা মানে কি বুঝলে? যে দুটি ভেক্টরকে গুণ করলাম কিন্তু স্কেলার হয়ে গেল। তাহলে ডট গুণন হলো দুটি ভেক্টরকে গুণ করলে যে গুণনের মাধ্যমে স্কেলার রাশি বা স্কেলার মান চলে আসে। ঠিক আছে? আচ্ছা, তাছাড়া এখন বইয়ের ভাষায় কি বলা যেতে পারে সেটাও শিখে নাও। দেখো, এ বি গুণ করেছো, আনসারে কি এসেছে? এ এসেছে আর বি এর cos থিটা এসেছে। তার মানে বি এর cos থিটাকে আমরা লম্ব অভিক্ষেপ বলতে পারি। গত ক্লাসে শিখেছো এ এর উপরে বি এর অভিক্ষেপ কত হবে? বি cos থিটা। তার মানে যে কোনো একটি ভেক্টর এবং ওই ভেক্টরের উপরে দ্বিতীয় ভেক্টরের লম্ব বিক্ষেপের গুণফলকে ডট গুণন বলে। খুবই সিম্পল। এ ভেক্টর, তার মান নিলাম, বি ভেক্টরের উপাংশ বি cos থিটা এর উপরে নিলাম, গুণ করে দিলাম, দিলে আমরা দুটি ভেক্টরের ডট গুণন পেয়ে গেলাম। তো এরপরে আসো কিছু শর্ত দেখে নেওয়া যাক। এই কোণটা আস্তে আস্তে কমিয়ে আমি যদি 0 করে ফেলি তাহলে এই গুণফলটা কত হবে? এ বি cos 0, অর্থাৎ শুধু এ বি থাকবে। অর্থাৎ চিন্তা করো, 5 আর 10 গুণ করলে তোমাকে যদি জিজ্ঞাসা করি 5 10 কত হয়, তুমি অবশ্যই 50 বলতে এতদিন। কিন্তু এখন তুমি সবসময় 50 বলতে পারবে না। ডট গুণন মানে হচ্ছে 5 × 10 মানে 50 হবে। কখন হবে? যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। একমাত্র এই কন্ডিশন, অন্য কোনো কন্ডিশনে কিন্তু এই গুণফলটা 50 আসবে না। আচ্ছা, এখন বলো তাহলে এই কোণটা যদি আমি আস্তে আস্তে 60 থেকে বৃদ্ধি করতে করতে টোটাল 90 ডিগ্রি করে ফেলি এইভাবে, তখন কত হবে? cos 90 এর মান নিশ্চয়ই জানো 0, অর্থাৎ 0 আসবে। ডট গুণফল 0। তাহলে দেখো, এই যে 3 নাম্বার যেটা লিখেছি, এই 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা আমরা এইটার সাহায্যে দুটি ভেক্টর পরস্পর লম্ব আছে নাকি নেই খুব সহজে চেক করতে পারি। কিভাবে করব? জাস্ট দুটি ভেক্টরের ডট গুণ বের করব। ডট গুণ বের করলে যদি সেটা 0 আসে তাহলেই বুঝবো তারা দুজন পরস্পর লম্ব ছিল। তুমি বলবে যে এটা তো একটা ফানি কোশ্চেন হয়ে গেল, কেননা আমরা যদি এ ডট বি বের করতে চাই আমাদের তো এ বি cos থিটা লাগবে। থিটা যদি 90 আমি বলেই দিই তাহলে এখানে প্রমাণ করার কি আছে যে তারা দুজন পরস্পর লম্ব হবে? তার জন্য তুমি পরে চলে আসো 4 নাম্বারটা দেখো। এখানে দেখো একটি ভেক্টর রাশি দেওয়া আছে, এখানে একটি ভেক্টর রাশি দেওয়া আছে। নিশ্চয়ই মধ্যবর্তী কোণ দেখতে পাচ্ছ না? এটাই হলো ফ্যাক্ট। যখন মধ্যবর্তী কোণ থাকবে না তখন তুমি কিভাবে বুঝবে যে তারা দুজন লম্ব ছিল কিনা? তখন তুমি এই রাশির সাহায্যে ডট গুণন বের করবে এবং সেই ডট গুণনটা যদি 0 আসে তাহলেই তুমি বলে দিবে তারা দুজন পরস্পর লম্ব ছিল। তো সেটা তুমি কিভাবে বের করবে? সেটা বের করার জন্য এটা আরো সহজ। দেখো, আয়ের যে সহগ এখানে থাকবে সেই মানটা এবং এখানে যে আয়ের সহগ সেই মানটা পরস্পর গুণ করবে, অর্থাৎ ax bx গুণ করলে পরবর্তীতে ay by গুণ করবে, az bz গুণ করবে, করে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিবে। অর্থাৎ a ডট b সমান ax bx প্লাস ay by প্লাস az bz। অর্থাৎ দেখো, ডট গুণফলের কয়টা সূত্র? দুইটা সূত্র। সূত্র নাম্বার 1, যখন মান থাকবে এবং কোণ থাকবে ab cos থিটা। সূত্র নাম্বার 2, যখন রাশি থাকবে তখন ax bx প্লাস ay by প্লাস az bz। অর্থাৎ আয়ের সাথে সহগের সাথে আয়ের সহগ গুণ, যে সহগের সাথে যে সহগ গুণ এবং কে এর সহগের সাথে
কে সহ গুণ। অবশ্যই চিহ্ন সহ নিতে হবে, যদি এখানে নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ, এখানে পজিটিভ থাকলে নেগেটিভ, পজিটিভের নেগেটিভ আসবে, চিহ্ন সহ গুণ করবে। নেক্সট, এখন আসো আমরা এই ডট গুণন তো শিখে ফেললাম, এখন এটার অ্যাপ্লিকেশন কোথায় করব। প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে, আমরা দেখো অলরেডি বলে ফেলেছি দুটি ভেক্টর পরস্পর লম্ব কিনা সেটা চেক করতে পারবো কিভাবে। আমরা জাস্ট ডট গুণফল করব এইভাবে অথবা এভাবে করে, যদি শূন্য পাই, মনে রাখবে ডট গুণফল শূন্য মানে তারা পরস্পর লম্ব, শর্তটা মনে রাখো, কেননা আমাদের এই বিপরীত শর্ত বের করতে হবে যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে আছে কিনা। তখন কিন্তু আমরা ডট গুণন দিয়ে করব না, তখন আমরা ক্রস গুণন দিয়ে করব। অর্থাৎ ডট গুণফল শূন্য হলে লম্ব হয়ে যাবে আর ক্রস গুণফল শূন্য হলে সমান্তরাল হয়ে যাবে। তো সেটা আমরা পরে শিখবো। আমরা আরো একটা অ্যাপ্লিকেশন দেখি, ডান পাশে 5 নম্বরে দেখো লেখা আছে কাজ। আমরা জানি কাজ একটি স্কেলার রাশি, কিন্তু কাজ পেতে হলে বল আর সরণ গুণ করতে হয়। তুমি তো খুব ভালো করেই শিখেছো যে বল এবং সরণ দুইটাই ভেক্টর রাশি, কিন্তু গুণফলটা কেন স্কেলার? কারণ এখানে ডট গুণ করা হয়, f ডট s মানে হলো fs cos থিটা। অর্থাৎ ডট গুণন ফলের যে গুণফলটা বের হবে সেটা স্কেলার, এই জন্য কাজকে আমরা স্কেলার রাশি বলতেছি, এবং তার কোনো নির্দিষ্ট ডিরেকশন থাকবে না, শুধুমাত্র মান থাকবে। এবার তুমি চটজলদি কুইজ 1টা সলভ করে ফেলো। এখানে একটি f লেখা আছে 2i + 3j + 5k, এবং p বিন্দু থেকে, বিন্দুটি p বিন্দুতে ছিল কোন একটা বস্তু, সে হঠাৎ করে q বিন্দুতে সরে গিয়েছে, তাহলে কাজ কত হয়েছে। অর্থাৎ তুমি এখানে বল ভেক্টরটি যে সরাসরি দেওয়া আছে, সরণ ভেক্টরটি বের করো। সরণ ভেক্টর কিভাবে বের করবে আমি খুব সিম্পল এখানে লিখে দিয়েছি, দেখো সরণ হচ্ছে p থেকে q তে পৌঁছেছে, অর্থাৎ pq ভেক্টর হবে সরণ। এখন pq ভেক্টর কিভাবে বের করবে, আমরা যে ক্লাসটাতে আমরা অবস্থান ভেক্টর নিয়ে কথা বলেছিলাম সেখানে আমরা এটা ক্লিয়ার করে এসেছি যে pq ভেক্টর মানে হলো q ভেক্টর থেকে p ভেক্টর বিয়োগ, সাথে ও কেন নিয়ে এসেছি, কারণ এটা হলো অবস্থান ভেক্টর। অর্থাৎ oq ভেক্টর থেকে op ভেক্টর বিয়োগ করে দিবে, তাহলেই সরণ ভেক্টর চলে আসবে। oq ভেক্টর কোথায় পাবে, এই যে মানগুলো আছে জাস্ট i j k লাগিয়ে দাও, তাহলে oq ভেক্টর চলে আসবে। 1 2 3 এর সাথে i j k লাগিয়ে যোগ করে দাও, তাহলে সেটা op ভেক্টর চলে আসবে। দেন মাইনাস করে ফেললে সরণ চলে আসলো। সরণ আসার সাথে সাথে তুমি ডট গুণনে চলে যাবে, যেহেতু রাশি দেওয়া আছে সুতরাং তুমি লেফট সাইডে যে সূত্রটা আছে সেই সূত্রে চলে যাবে। অর্থাৎ এটা দেখো ax b, এটা হলো ax ay az, এবং তুমি যে সরণ ভেক্টরটা পাবে সেখান থেকে bx by bz পেয়ে যাবে, এবং তাদের গুণ করে যোগ করে ফেললে তোমার ডট গুণন শেষ হয়ে যাবে। এবং এককটা হবে জুল, যেহেতু তুমি কাজ বের করতেছো, তাহলে কাজ হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণ করে পেলাম। এবং যদি সেক্ষেত্রে শুধুমাত্র মান দেওয়া থাকতো, অর্থাৎ বলের মান দেওয়া থাকতো, সরণের মান দেওয়া থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা উপরের সূত্র দিয়েও করতে পারতাম fs cos থিটা দিয়ে, তখন থিটা জানা থাকতে হতো। আর এখন কিন্তু থিটা জানার প্রয়োজন পড়লো না। এরপরে দেখো 6 নম্বরে আমরা আর কি করতে পারি, এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্তে আসতে পারি। সেটা হচ্ছে i ভেক্টরের সাথে i ভেক্টরের ডট গুণ করলে সেই মানটা কত হবে, বা যে ভেক্টরের সাথে যে ভেক্টরকে ডট গুণন করলে কত হবে, কি ভেক্টরের সাথে কি ভেক্টরের ডট গুণ করলে কত আসবে। আচ্ছা, উদাহরণ হিসেবে ধরে নিই এটা হলো x অক্ষ, তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর হলো i। ঠিক আমি আবার একটা i দিয়ে কি করলাম, ডট গুণফল করলাম। তাহলে যদি আমরা সূত্রে যাই a ডট b সমান ab cos থিটা, অর্থাৎ i এর সাথে i কে ডট করেছো, তাহলে প্রথম i কে তুমি a ধরো, পরের i কে b ধরো, তাহলে সূত্র কি a ইনটু b ইনটু cos থিটা। দেখো i তো একক ভেক্টর, তাহলে তার মান কত হবে, অবশ্যই 1 হবে। এই i ও একক ভেক্টর, তার মান কত হবে, 1 হবে। এবং i এর উপরে যেহেতু i কে ফেলতেছো, তাহলে কোণ হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। একই ডিরেকশনে হলে 0 ডিগ্রি হয়, সুতরাং এই তিনটা গুণ করলে 1 আসতেছে। একইভাবে তুমি এই কলমটাকে এবার ধরে নাও যে y অক্ষ বরাবর আছে, তার মানে এটা হলো j ভেক্টর। তাহলে j ভেক্টরের সাথে j ভেক্টর মানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে একই আসতেছে 1। 1 ইনটু 1 ইনটু cos 0 মানে 1। একইভাবে k ডট k ও কিন্তু 1 আসবে। এখন দেখো i ডট j, j ডট k বা k ডট i। এখন মনে করো যে দুটি ভেক্টর পরস্পর লম্ব আকারে আছে, তাহলে এটা i এটা j, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং আমরা এখানে কিন্তু শর্ত নাম্বার 3 এ বলে এসেছিলাম মধ্যবর্তী কোণ 90 মানে आंसर কত, তার ডট গুণফল 0। তাহলে দেখো i ডট j হোক, j ডট k হোক বা k ডট i হোক, তার উত্তর হবে কত, 0। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। সিকিউ এর জন্য তোমার লাগবে না, কিন্তু এগুলো অবজেক্টিভের জন্য লাগবে। এরপরে দেখো 7 নম্বরে কি লিখেছি, a ডট b সমান b ডট a। এটার মানে কি জানো, এটা হলো বিনিময় সূত্র বলা হয়, অর্থাৎ ডট গুণফল বিনিময় সূত্র। মানে এটার মানে হলো তুমি a এর সাথে b কে ডট গুণন করো অথবা b এর সাথে a কে ডট গুণন করো, একই আসবে। আমরা এর পরে যখন ক্রস গুণন শিখবো তখন দেখবো এটা একই হবে না। সো এটা খুবই ভালো করে মাথায় রাখো যে a ডট b ইজ ইকুয়ালস টু b ডট a, অর্থাৎ এরা বিনিময় সূত্র, মানে ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে। এখন দেখো বোর্ডের ঠিক কর্নারে, অর্থাৎ বোর্ডের একটা চিপায় যে আমি একটা সূত্র লিখেছি, সূত্র নাম্বার 8। মনে করো না যে বোর্ডের চিপায় আছে বলে এই সূত্রটার কোনো ব্যবহার নাই। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এতটাই গুরুত্বপূর্ণ যে এর আগের কিছু লেকচারেও এর কথা আমি বলে এসেছি
যে যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে না তখন আমরা ডট গুণন দিয়ে বের করতে পারি। কিভাবে পারি দেখো, আমরা শিখেছি a ডট b সমান ab cos থিটা। এখন এই ডট গুণফলের কি একটা সূত্র, আমরা কিন্তু আরো একটা সূত্র শিখেছি, লেফট সাইডে এখানে রয়েছে ax bx প্লাস ay by প্লাস az bz। তার মানে দেখো আমরা চাইলে কিন্তু a ডট b অন্যভাবে বের করে নিতে পারি। তাহলে এখানে যদি আমরা a ডট b এর সেই মানটা বসিয়ে দিই আর এই ab কে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিই আর cosটাকে লেফট সাইডে নিয়ে এসে cos ইনভার্স করে দিই, তাহলেই কিন্তু থিটা পাওয়া যাবে। অর্থাৎ দেখো থিটা কি আসবে, a ডট b কে প্রথমে ab দিয়ে ভাগ দিলাম, cosটা এই পাশে নিয়ে এসে cos ইনভার্স করলাম, অর্থাৎ cos ইনভার্স a ডট b বাই ab। এখন প্রশ্ন করতে পারো a ডট b কোথায় পাবো, তাহলে a ডট b তুমি কোথায় পাবে, a ডট b তুমি লেফট সাইডের সূত্র দিয়ে বের করে নিবে। তারপরে a এবং b এর মান কোথায় পাবে, a মানে হচ্ছে a ভেক্টরের মান এবং b মানে হলো b ভেক্টরের মান। মান কিভাবে বের করবে নিশ্চয়ই সেটা বলে দেওয়া লাগবে না, রুট করবে x স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, b টাও সেম ভাবে বের করবে, করে নিচে ডিভাইড করে দিবে। অর্থাৎ প্রথমে তুমি a মানটা বের করবে, b এর মানটা বের করবে, পরে এই সূত্র দিয়ে ডট গুণন করবে, করে এই ডান পাশে থাকা সূত্রে বসিয়ে দিলেই কিন্তু দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ চলে আসবে। এখন আসো আমরা আমাদের টপিক 2টা শেষ করে ফেলি, সেটা হচ্ছে ক্রস গুণন। ডট গুণনে কি বলেছিলাম, দুটি ভেক্টর রাশিকে গুণ করলে যদি সেটা স্কেলার রাশি হয়ে যায়, অর্থাৎ যদি কোনো ডিরেকশন না থাকে তাহলে সেটাকে আমরা ডট গুণন বলেছি। কিন্তু ক্রস গুণন হচ্ছে তার উল্টা, অর্থাৎ দুটি ভেক্টর রাশিকে আমরা ক্রস গুণন করব, তার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে এবং একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, যেহেতু ক্রস গুণফল হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে খেয়াল করো, এখানে আমি দুটি ভেক্টর লিখলাম, a ভেক্টরের মান 5 দিয়েছি, b ভেক্টরের মান 10 দিয়েছি এবং থিটার মান দিয়েছি 30। তাহলে তুমি কিভাবে এই মান থেকে ক্রস গুণ বের করবে? তো প্রথমে এই সূত্রে চলে আসো, ডট গুণনে কি ছিল ab cos থিটা, আর ক্রস গুণনে আসবে জাস্ট ab sin থিটা, দ্যাটস দ্য ডিফারেন্স। এন্ড এরপরে দেখো গুণ চিহ্ন দিয়ে একটা ইটা দেওয়া আছে, এটাকে ইটা চিহ্ন বলছে, ইটার মাথায় একটা টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন আছে। টুপি বা হ্যাট চিহ্ন দিয়ে কি বোঝায়, টুপি বা হ্যাট চিহ্ন দিয়ে একক ভেক্টর বোঝায় যার মান হচ্ছে 1, কিন্তু তার কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। সেই ডিরেকশনটা কোন দিকে হবে এটা বোঝা খুবই জরুরি এটার ক্ষেত্রে, কারণ দেখো a ক্রস b যদি হয়, আমরা এখানে লিখেছি a ক্রস b, তাহলে a ক্রস b এর ডিরেকশন কোন দিকে হবে, ভ্যালু তো তুমি খুব সহজে পেয়ে যাচ্ছ, 5 × 10 × sin 30। তাহলে 5 × 10 50, sin 30 হাফ আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যদি গুণফলটা বের করো তাহলে কিন্তু 25 ইটা আসবে। তো ইটা ডিরেকশন প্রকাশ করছে, সেটা কোন দিকে বোঝাবে, এটা বোঝার জন্য তুমি সিম্পলি তুমি তোমার মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে চিন্তা করো, ফ্যানটা ঘুরছে কোন দিক থেকে কোন দিক বরাবর, আর বাতাসটা আসছে কোন দিক থেকে কোন দিক বরাবর, অর্থাৎ বাতাসটা কিন্তু দেখো উপর থেকে নিচের দিকে আসতেছে এবং ফ্যানটা কোন দিকে ঘুরতেছে একটু তুমি খেয়াল করো। দেখো ফ্যানটা কিন্তু কিভাবে ঘুরতেছে, দেখো a থেকে b এর দিকে নাকি b থেকে a এর দিকে, ধরে নিলাম এটা a, এটা হলো b। এখন যদি ফ্যানটা এইভাবে ঘুরে, ফ্যান কিন্তু এইভাবে ঘুরে না, অ্যাকচুয়ালি ফ্যান কিন্তু ডান দিকে ঘুরে, এইভাবে ঘুরে। এখন তুমি চিন্তা করো ফ্যানটা উল্টা ঘুরতেছে, তখন কি হবে, ফ্যান যদি এভাবে ঘোরা শুরু করে, অর্থাৎ এই ডিরেকশনে ঘোরা শুরু করে, তখন কিন্তু বাতাসটা উপরের দিকে যেত, অর্থাৎ থার্ড আরেকটা ডিরেকশন আমি যদি বলি, এই যে থার্ড ডিরেকশন যেটা, সেটা কিন্তু উপরের দিকে হতো, সোজাসুজি 90 ডিগ্রি বরাবর উপরের দিকে। আর যেহেতু ফ্যানটা এখন এইভাবে বি থেকে এ এর দিকে ঘুরতেছে, তাই তার ডিরেকশনটা কিন্তু সোজাসুজি নিচের দিকে হচ্ছে, অর্থাৎ ভেক্টর ক্রস গুণনের ডিরেকশন হবে ভেক্টর দ্বয় যে সমতলে রয়েছে। এখন এরা দুজন যে 90 তে থাকবে প্রাথমিক অবস্থায় সেটা না, তারা যে কোণেই থাকুক না কেন তাদের সাথে লম্ব বরাবর, অর্থাৎ তুমি যদি এইটার সাথে এইটা ক্রস গুণ করো, তাহলে মানে এইভাবে ক্রস গুণ করো, তাহলে তার ডিরেকশনটা হবে নিচের দিকে। আর যদি তুমি এই যে a এর সাথে b কে ক্রস গুণ করো তাহলে হবে উপরের দিকে, অর্থাৎ z অক্ষ বরাবর, x অক্ষ y অক্ষ, z অক্ষের পজিটিভ দিকে। আর যদি এইভাবে আসো তাহলে z অক্ষের নেগেটিভ দিকে। চিত্রে দেখো a ক্রস b লেখা হয়েছে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে a কে b এর দিকে, অর্থাৎ a ক্রস b ডিরেকশনটা হচ্ছে এরকম করেছি আমরা, a ক্রস b, তাহলে ডিরেকশনটা কিন্তু উপরের দিকে উঠবে। এটাকে তুমি সহজে ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারো, অর্থাৎ তুমি যখন কখনো যদি স্ক্রু খুলে থাকো তাহলে এই বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এই কলমটাকে একটা স্ক্রু হিসেবে কল্পনা করলাম, এখন আমি যদি এইভাবে ঘোরাই, অর্থাৎ a থেকে b এর দিকে ঘোরাই, তাহলে দেখো এই কলমটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে কি হলো, আমরা ডান হাতে স্ক্রু মানে হলো যে আমরা একটা স্ক্রুকে যদি ডান দিক বরাবর এভাবে ঘোরাতে থাকি বা বাম দিক বরাবর ঘোরাতে থাকি তাহলে কি হবে, দেখো এই স্ক্রুটাকে যদি বাম থেকে ডান দিকে ঘোরায়, অর্থাৎ
লেফট থেকে রাইটের দিকে ঘোরাতে থাকি তখন তাকে উপরের দিকে উঠতেছে, আর যদি তুমি বি থেকে এ এর দিকে ঘোরাও তাহলে কিন্তু নিচের দিকে যাবে। সুতরাং এইটা হচ্ছে এটা দিয়ে ডিরেকশন প্রকাশ করছে। সো এটুকু বুঝলেই হবে, এটা হচ্ছে এ এবং বি যে সমতলে রয়েছে তার উপরে লম্ব, আইদার পজিটিভ সাইড অর নেগেটিভ সাইড। পজিটিভ কখন হবে? যদি এ থেকে বি এর দিকে যায় তাহলে পজিটিভ সাইডে উঠবে, আর বি থেকে এর দিকে আসলে নেগেটিভ সাইডে উঠবে। তাহলে দেখো ক্রস গুণফলটা কিন্তু বিনিময় সূত্র মানলো না। অর্থাৎ আমি যদি বলি যে এ ক্রস বি আর বি ক্রস এ কি সেম হবে, তখন তুমি চোখ বন্ধ করে উত্তর দিবে যে না, এটা সেম হবে না। কেন সেম হবে না? কারণ এ ক্রস বি এর ডিরেকশন আর বি ক্রস ডি এর ডিরেকশন কিন্তু সেম না। তাহলে সমান না হলে কি হবে? একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। তাহলে কিন্তু ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান কত হবে? খুবই সহজ, তুমি উপরে থিটার মান 0 বসিয়ে দাও, তখন তো সবই 0 চলে আসে। অর্থাৎ দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরালে থাকে, এইভাবে থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ ক্রস গুণফলটাও কিন্তু 0 আসবে। তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন বলা যায়। আমি স্টার চিহ্ন দিয়েছি দেখো, কারণ এটা একটা অ্যাপ্লিকেশন যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে আছে কিনা, যদি থাকে তাহলে ক্রস গুণফল করলে সেটা 0 আসবে। সো তুমি চেক করতে পারো দুটি ভেক্টর সমান্তরালে আছে কিনা, যখনই ভেক্টর রাশি দেওয়া থাকবে তাদের ক্রস গুণফল করে ফেলবে এবং দেখবে যে সেটা 0 আসছে কিনা। 0 আসলে বলবে যে তারা দুজন পরস্পর সমান্তরাল ছিল। এখন আসো যদি 90 হয়, আমরা তো জানি sin 90 এর মান 1 হবে, অর্থাৎ a * b * ইটা থাকে। দেখো a * b * ইটা, এটা হচ্ছে সেই ডিরেকশনটা প্রকাশ করছে। অর্থাৎ যদি প্রাথমিক অবস্থায় a আর b 90 ডিগ্রি থাকে তাহলে তার ক্রস গুণফলটাও হবে এদের সাথে 90 ডিগ্রি বরাবর, এবং তার মান হবে a এবং b এর নরমাল গুণ করলে যেটা আসে সেইটা। অর্থাৎ এখানে যেমন 5 * 10 ছিল, তাহলে 5 * 10 হচ্ছে 50 হবে এবং সাথে ইটাটা থেকে যাবে। এরপরে দেখো যদি মান না দিয়ে রাশি দেওয়া থাকে, ঠিক যেভাবে আমরা ডট গুণনে শিখেছিলাম একই বিষয় যদি এরকম রাশি দেওয়া থাকে তাহলে আমরা এখানে ক্রস গুণফলটা কিভাবে করব। এটার জন্য তোমাকে একটু ম্যাথের ম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার নির্ণায়ক জানতে হবে। অর্থাৎ তুমি নির্ণায়ক যদি পেরে থাকো তাহলে এটা কোনো ব্যাপারই না। প্রথমে তুমি ক্রস গুণফল সমান সমান নির্ণায়ক চিহ্ন দিয়ে দিবে। নির্ণায়ক চিহ্ন দেওয়ার পরে আই জে কে, সব সময় যখনই ক্রস গুণ আসবে তখন আই জে কে তোমার নিজে থেকে দিতে হবে। এখন আই এর নিচে কোন মান বসাবো? প্রথম ভেক্টরের x এর সাথে, অর্থাৎ i এর সাথে যে মানটা আছে ax সেটা বসাবো, j এর নিচে j এর সহগ বসাবো, k এর নিচে k এর সহগ বসাবো। একইভাবে b এর যে মানগুলো আছে bx by bz সেগুলোও নিচে নিচে বসিয়ে দিব। অর্থাৎ প্রথমটা আমরা a এর সহগগুলো বসিয়ে নিলাম, i এর নিচে, j এর নিচে এবং k এর নিচে, এবং নিচে আমরা b এর সহগ, b এর ক্ষেত্রে যে i j k এর সহগ ছিল সেগুলো বসিয়ে নিব। এখন নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা নিশ্চয়ই জানো। আমরা যে কোনো একটা কলাম বা সারি বরাবর বিস্তার করে ফেলি। অর্থাৎ প্রথমে i নিব, ওই সারি এবং ওই কলাম বাদ দিব, তাহলে বাকি যে মানগুলা থাকবে সেই মানগুলা কোনাকুনি গুণ করব। অর্থাৎ এই সারি এবং এই কলাম বাদ দিলে থাকে ay bz সূত্রের মাইনাস by az। এই যে দেখো ay bz মাইনাস by az, এবং তারপরে আমরা j এর জন্য বের করি, তো j কিন্তু নেগেটিভ হয়ে যায়, পজিটিভ নেগেটিভ পজিটিভ। সুতরাং প্রথমটা পজিটিভ হয়েছে, পরেরটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় কলাম এবং প্রথম সারিটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে ax bz মাইনাস bx az। এবং লাস্ট হলো পজিটিভ k এর জন্য যদি বের করো তখন এই দিকে বাদ এবং এই সারি বাদ, তাহলে থাকে ax by মাইনাস bx ay। এরপরে আসো অ্যাপ্লিকেশনটা কোথায়। অ্যাপ্লিকেশন আমরা যদিও একটা অলরেডি বলে ফেলেছি, তাছাড়া আরো কিছু অ্যাপ্লিকেশন আছে গুরুত্বপূর্ণ। তার আগে আমরা একটা ছোট জিনিস দেখে নিই যেটা আমরা ডট গুণনেও দেখেছিলাম। দেখো আমরা লিখেছি i ক্রস i, j ক্রস j, k ক্রস k। খুবই সিম্পল। দেখো i ক্রস i মানে কি? একই দিক বরাবর, একই দিক বরাবর মানে কত? 0 ডিগ্রি। সুতরাং তাদের মান কত হবে? আমরা একটু আগে দেখে এসেছিলাম 0 ডিগ্রি মানে 0 আসে, অর্থাৎ সমান্তরাল মানেই 0 হবে। তাহলে i এর সাথে i করি, j এর সাথে j করি, বাকি এর সাথে k করি, যেটাই করি না কেন 0 ডিগ্রি থাকার কারণে কিন্তু ভ্যালুটা 0 আসবে। কিন্তু এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, যদি তুমি 90 ডিগ্রির জন্য যদি করো, অর্থাৎ দেখো এইদিকে i আছে, এদিকে j আছে, তাহলে i এর সাথে যখন তুমি j কে ক্রস গুণ করবা তখন i ইনটু i, অর্থাৎ আমরা জানি a b ক্রস গুণ করলে কি হবে? ab sin থিটা ইনটু ইটা। তাহলে a এর মান কত? একক ভেক্টর i এর মান হচ্ছে 1, এটার মানে 1। তাহলে কি হলো? 1 * 1 sin 90 ডিগ্রি, কত আসলো? 1 আসলো। এখন তাহলে কি অ্যানসার 1 বলবো? না, কারণ এখন তো ডিরেকশনটা বাকি থেকে গেল। অর্থাৎ এই দুইটাকে গুণ করলে তার ডিরেকশন কোন দিকে আসে? i এবং j পরস্পর কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে তুমি যখন এদেরকে ক্রস গুণ করছো
আই এর সাথে জে কে ক্রস গুণ করছো, তখন আই ক্রস জে মানে কি, ঠিক তার লম্ব বরাবর একটা রাশি বের হচ্ছে, ভেক্টর রাশি। তাহলে আই এবং জে এর সাথে লম্ব বরাবর কে থাকবে, নিশ্চয়ই কে অক্ষ থাকবে, অর্থাৎ পজিটিভ কে। আই এর সাথে জে গুণ করলে পজিটিভ কে বের হচ্ছে, কারণ আই এর মান 1, জে এর মান 1, এবং সাইন থিটা, থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 1 × 1 sin 90 এর মানও 1, শুধুমাত্র ইটা থাকে, ইটা হলো এক্ষেত্রে ডিরেকশন, ডিরেকশনটা হলো কে অক্ষ বরাবর, অর্থাৎ আই ক্রস জে সমান কে আসবে। এখন আমাকে বলো তাহলে কে ক্রস আই সমান কি আসবে। যদি আমি আই ক্রস জে সমান কে বলি, তাহলে জে ক্রস কে সমান নিশ্চয়ই আই হবে, অর্থাৎ যে কোনো দুইটাকে ক্রস গুণন করলে থার্ড নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য তুমি জাস্ট এই সার্কেলটা মনে রাখবে, এই সার্কেলটা আঁকবে এবং ডান দিক বরাবর কিছু তীর চিহ্ন দিবে। দেখো তীর চিহ্নগুলো কি একই দিক বরাবর আছে, অর্থাৎ দেখ প্রথমটাকে আই দিবে, পরেরটাকে জে নাম দিবে, পরেরটাকে কে নাম দিবে। তাহলে দেখো আমরা আই ক্রস জে মানে কি কে পাবো, কে ক্রস আই হলে জে পাবো, আর আই ক্রস জে হলে কে পাবো, জে ক্রস কে হলে আই পাবো। এখন তুমি যদি কখনো উল্টা করো, উল্টা বলতে দেখো আই ক্রস কে বা কে ক্রস জে বা জে ক্রস আই করো, আমি একটু আবার দেখাই। দেখো জে ক্রস আই, তাহলে নিশ্চয়ই কি ডান হাতের স্ক্রু নিয়ম অনুসারে নিচের দিকে যাবে, আর উল্টা করি অর্থাৎ আই ক্রস জে করি, তাহলে সেটা কোন দিকে যাবে, আই ক্রস জে মানে এইভাবে উঠাচ্ছি, অর্থাৎ উল্টা দিকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে যাচ্ছি। তাহলে কি হবে, ঘড়ির কাঁটার যদি আমরা উল্টা দিকে যাই, তাহলে দেখো আই ক্রস জে মানে সেটা কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে। আই ক্রস জে অর্থাৎ এইভাবে যদি কোনো কিছুকে ঘোরানো হয় স্ক্রুকে, তাহলে স্ক্রুটা উপরের দিকে যাবে, আর যদি আমরা এই রাইট সাইড বরাবর ঘোরাই অর্থাৎ এইভাবে জে ক্রস আই করি, তাহলে নিচের দিকে যাবে। তাহলে আমরা আই ক্রস জে করলে কি পাবো, পজিটিভ কে পাবো। আর যদি আমরা উল্টা করি জে ক্রস আই করি, তাহলে নেগেটিভ কে পাবো। বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে সার্কেলটা দেখো এখানে দেখানো হয়েছে, এই সার্কেলে যদি তুমি রাইট সাইডে যাও তাহলে পজিটিভ পাবে, অর্থাৎ আই ক্রস জে মানে কে পাবে, আর উল্টা যদি করো জে ক্রস আই তাহলে মাইনাস কে পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা এরিয়া বের করব, অর্থাৎ ক্রস গুণফলের একটা হিউজ অ্যাপ্লিকেশন হচ্ছে ক্ষেত্রফল বের করা। অর্থাৎ কোন একটা ত্রিভুজে দুটি বাহু যদি ভেক্টর রাশি আকারে দেওয়া থাকে, তাহলে তুমি খুব সহজে ক্ষেত্রফল বের করতে পারবে। তুমি তো জানো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, এটা কি সব সময় কাজ করে? এটা কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য কাজ করে। কিন্তু যদি ভেক্টর রাশি দেওয়া থাকে, দুটি সন্নিহিত বাহু, দেখো একটা ত্রিভুজে তো তিন বাহু থাকে, তো তিন বাহুর যে কোনো দুইটা এ বি অথবা এসি, যে কোনো দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তুমি জাস্ট কি করবে, সেই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করবে, এই যে এই নিয়ম অনুসারে ক্রস গুণ করবে। আচ্ছা, ক্রস গুণ করলে তার কিন্তু একটা মান বের করতে হবে, এখানে তো রাশি থাকবে, আই জে কে আছে মানে কি রাশি। মান কেমনে বের করতে হয় এটা তো আগেই শিখিয়েছি, রুট ওভার আই এর যে সহগ আসবে তার স্কয়ার, জে এর যে সহগ আসবে তার স্কয়ার, এবং কে এর যে সহগটা আসবে তার স্কয়ার করবে। তাহলে এরিয়া মানে কি, হাফ ইনটু যে দুই বাহু দেওয়া থাকবে, যে দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকবে, তাদের ক্রস গুণফল করবে এবং ক্রস গুণফল করে মানটা বের করবে। সেই মানকে আমরা আগে একটা হাফ দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ হাফ ইনটু ক্রস গুণফলের মান, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন 2 নম্বরে দেখো বি তে লিখেছি কি সামন্তরিক। এখন সামন্তরিকের ক্ষেত্রে বি এবং সি দেখো দুইটা সামন্তরিক আঁকা আছে, অর্থাৎ সামন্তরিকের ক্ষেত্রে দুইটা ঝামেলা হতে পারে, একটা হচ্ছে সন্নিহিত বাহু দেওয়া থাকতে পারে, আর একটা হচ্ছে কর্ণ দেওয়া থাকতে পারে। যদি বাহু দেওয়া থাকে তাহলে কোনো কিছু দিয়ে গুণ করা লাগবে না, জাস্ট ওই বাহু দুইটাকে তুমি ক্রস গুণ করবে, মান বের করে ফেলবে, এখানে হাফ দিয়ে গুণ করতে হবে না। কিন্তু যদি কর্ণ দেওয়া থাকে তাহলে ছোটবেলায় সূত্র শিখেছো না, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এই জন্য দেখো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ যদি বলে দেয় যে এই দুইটা হলো সামান্তরিকের কর্ণ, তখন তুমি কি করবে, তখন তুমি লিখবে হাফ ইনটু কর্ণদ্বয়ের ক্রস গুণফল, এবং অবশ্যই গুণফলটা রাশি আকারে রাখবে না, মানটা বের করে নিয়ে আসবে, তারপরে বসিয়ে দিবে, তাহলে তোমার এরিয়াটা বের হয়ে যাবে। আর লাস্ট হলো যদি আয়তক্ষেত্র থাকে, দেখো আয়তক্ষেত্রের সিম্পলি ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ দেখো তো এটা এ হলো দৈর্ঘ্য, বি ভেক্টর কি প্রস্থ বোঝাচ্ছে, তাহলে তুমি এ ভেক্টর আর বি ভেক্টরের কি করবে, জাস্ট ক্রস গুণফল করবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফল করবে এবং তার মান বের করবে। ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে একটা তার মান থাকবে, এবং ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি, আমি আমার একটা ক্লাসে তোমাকে কিন্তু বুঝিয়েছি যে যেহেতু ক্রস গুণফল তার কিন্তু একটা মান থাকবে। এখন তুমি যদি বলো যে একটা মান আছে, তার দিক কোন দিকে হবে, দিক হবে কি, যে দিকে ক্রস গুণফল করতেছো, যদি এ ক্রস বি করো তাহলে ঠিক উপরের দিকে লম্ব বরাবর বলেছি আমরা, লেফট সাইডে চিন্তা করো, এ ক্রস বি মানে কি উপরের দিকে, যদি বি ক্রস এ বলতাম তাহলে সেটা নিচের দিকে আসতো। ঠিক আছে, যদি নিচের দিকে দাগটা নিই তাহলে সেটা হবে বি ক্রস এ। এখন বলো তো এ ক্রস বি আর বি ক্রস এ কি সেম? না, মানে সেম হতে পারে, ভ্যালুতে সেম হতে পারে, কিন্তু ডিরেকশনটা উল্টা হয়ে যাবে। বুঝতে পেরেছো?
কিন্তু ক্ষেত্রফল যখন আমরা বের করব তখন ডিরেকশন দিব না, এই জন্য মডুলাস চিহ্নটা ব্যবহার করতেছি। অর্থাৎ তুমি a ক্রস b দিয়েও করতে পারো, b ক্রস a দিয়েও করতে পারো, কোনো সমস্যা হবে না। এরপরে আমরা আমাদের 3 নাম্বার টপিকে চলে যাই। আমাদের 3 নাম্বার টপিকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে একক ভেক্টর নির্ণয় কিভাবে করতে হয়, সমান্তরাল একক ভেক্টর এবং লম্ব একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। খেয়াল করো, 1 নম্বরে আমরা লিখেছি a একটি ভেক্টর 2i + 3j + 5k। তোমাকে বলা হলো তুমি এই ভেক্টরটির একক ভেক্টর বের করো। এখানে কিন্তু সমান্তরাল বা লম্ব একক ভেক্টর কিছুই বলে নাই, শুধু বলা আছে একক ভেক্টর। তাহলে কি করবে? একক ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান ছিল 1 একক। অর্থাৎ দেখো এই ভেক্টরের তো একটা মান আছে, তাই না? এখন সেই মানটা কত আমরা কিন্তু বের করতে পারি, √2² + 3² + 5²। এখন যদি আমরা এই ভেক্টর রাশিটাকে ওই 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে যে ভেক্টরটা চলে আসবে সেটাই একক ভেক্টর হবে। অর্থাৎ সূত্র দেখো, যে কোনো একক ভেক্টর আর একক ভেক্টরকে মাথায় হ্যাট বা টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং সেটাকে ছোট হাতের, ইংরেজি ছোট হাতের যে লেটার আছে সেটা দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে সূত্র কি? যে ভেক্টরটা বের করতেছো সেই ভেক্টর ভাগ ওই ভেক্টরের মান, তাহলে একক ভেক্টর চলে আসবে। তাহলে উপরে নিলাম কি, যে ভেক্টরটা ভাগ তার মান দিলাম। তো এখানে এটা হিসাব করলে √38 আসে। তাহলে আমরা লিখতে পারি 2 ভাগ 38 * i + 3 ভাগ 38 * j + 5 ভাগ 38 * k। তো এখন তুমি বলতে পারো আলাদা করার দরকার ছিল কিনা। আলাদা না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু তুমি সবসময় চেষ্টা করবে এইভাবে রাখার। এভাবে করলে i j k টা কমপ্লিটলি আলাদা করা যায়। আর যদি আমি ভাগ আকারে রাখি, √38 ভাগ আকারে রাখি, সেটাও রাখতে পারো, কিন্তু বেটার হচ্ছে এইটা রাখা। আচ্ছা, এখন দেখো আমরা যে টপিকটার নাম দিলাম সমান্তরাল একক ভেক্টর। কেন সমান্তরাল? তখনই হবে যখন দুটি ভেক্টর দেওয়া থাকবে। মনে করো আমার কাছে দুটি ভেক্টর আছে ab। এই ab ভেক্টর একটা সমতলে রয়েছে। এখন আমি বললাম এই ভেক্টরটি যে সমতলে রয়েছে সেই সমতলে এদের যে লব্ধিটা বের হবে সেই লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করো। এখন এই দুটোর লব্ধি কি হবে? নিশ্চয়ই এরকম মাঝখান দিয়ে কোনো একটা দিক দিয়ে যাবে। এখন আমি ধরে নিলাম যে সেই লব্ধিটা এরকম মাঝখান দিক দিয়ে চলে গেল। তাহলে এই লব্ধিটা আগে বের করবে। লব্ধিটা কত হবে? যে দুটি ভেক্টর রাশি দেওয়া ছিল জাস্ট তাদের যোগ করে দিবে। এই যে দুটি ভেক্টর রাশি যোগ করে দিলেই তো লব্ধি চলে আসবে। এই যে দুটি ভেক্টর রাশি যোগ করে দিবে, তাহলে লব্ধি ভেক্টর পাবে। এবারে এই লব্ধি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবে। ভেক্টর রাশি পেয়েছো, জাস্ট ভ্যালু দিয়ে ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাবে। অর্থাৎ দেখো সূত্র কি? লব্ধি ভেক্টর বাই লব্ধি ভেক্টরের মান। অর্থাৎ তুমি এই দুটো যোগ করো, যোগ করলে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান দিলেই তুমি কিন্তু সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাচ্ছ। খুবই সহজ। তাহলে লম্ব দিকের একক ভেক্টরটা কি বোঝাচ্ছে? লম্ব দিকের মানে হচ্ছে দুটি ভেক্টর যে সমতলে বিদ্যমান রয়েছে তার সাথে লম্ব বরাবর যে ভেক্টরটা বের হয়, উপরেও হতে পারে নিচেও হতে পারে। তাহলে যে সমতলে আছে তার সাথে লম্ব বরাবর যে, অর্থাৎ আমি ধরলাম এইভাবে অথবা এইভাবে যে ভেক্টরটি যাচ্ছে সেই ভেক্টরটির একক ভেক্টর বের করতে হবে। তাহলে দুটি ভেক্টরের লম্ব দিক মানে হচ্ছে, যদি আমি এইটা করি তাহলে আগে আমাকে কি করতে হবে? এই দুটি ভেক্টরের লম্ব দিকের এই ভেক্টরটি অথবা নিচের ভেক্টরটি বের করতে হবে। তো সেটা কিভাবে বের করা যায় একটু 1 মিনিট ভেবে দেখো। আমরা একটু আগেই করেছিলাম, দুটি ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি, দেখো a আর b দুটি ভেক্টর আছে। এখন আমি যদি a কে b দিয়ে গুণ করি তাহলে কি হবে? a ক্রস b, এবং সেটা কি হচ্ছে a থেকে b এর দিকে। তাহলে স্ক্রোনিয়ম কি উপরের দিকে উঠবে? দেখো এই যে উপরের দিকে উঠতেছে। এটা আসলে 3D চিত্র, এটা উপরের দিকে বলতে ঠিক এরকম বোঝানো হচ্ছে, আর নিচের দিকে মানে এইভাবে, অর্থাৎ ঠিক ডাইরেক্ট নিচের দিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই যে এইটা হলো উপরের দিকে যেটা, সেটা হচ্ছে আমার পজিটিভ a ক্রস b, আর যেটা নিচের দিকে যাচ্ছে সেটা হচ্ছে b ক্রস a, b ক্রস a বা নেগেটিভ a ক্রস b ও বলা যায়। a ক্রস b যদি এটা হয় তাহলে এটা কি নেগেটিভ a ক্রস b। নেগেটিভ a ক্রস b মানে হলো b ক্রস a। তাহলে দেখো তুমি কোনো দুটি ভেক্টর যদি দেওয়া থাকে তাদের যদি লম্ব দিকের সমান্তরাল ভেক্টর বের করতে চাও তাহলে কি হবে? প্রথমে তোমাকে এই লম্ব দিকের ভেক্টরটি বের করতে হবে। এই লম্ব দিকের ভেক্টর দুটোকে বের করতে হবে, বের করে তাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ দেখো তুমি এই ভেক্টরকে প্রথমে কি করবে? ক্রস গুণফল করবে। ক্রস গুণফল করে ওই ক্রস গুণফলে যে মান আছে সেই মান দিয়ে ভাগ করে দিবে, তাহলেই তো উত্তর শেষ। এখন তাহলে এই ক্ষেত্রে তো দুইটা মান আসবে, অর্থাৎ দুইটা ভেক্টর আসবে। লম্ব দিকের একক ভেক্টর কয়টা আসবে? দুইটা, একটা পজিটিভ সাইডে একটা নেগেটিভ সাইডে। তাহলে কি করবে? জাস্ট এইখানে একটা প্লাস মাইনাস ব্যবহার করবে, আর কিছু করতে হবে না। এখানে একটা পজিটিভ নেগেটিভ ব্যবহার করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো প্লাস মাইনাস a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। তো এই হচ্ছে আমাদের লম্ব দিকের একক ভেক্টর নির্ণয়ের সূত্র। তাহলে আজকের টপিকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ডট গুণন এবং ডট গুণনের ইউজেস, অর্থাৎ কোথায় কোথায় ব্যবহার করা হয়, এবং ক্রস গুণফল এবং ক্রস গুণফল কোথায় কোথায় ব্যবহার করি, এবং আমাদের কোন মানগুলো বিশেষ করে পরীক্ষাতে আসে, কোন অঙ্কগুলো পরীক্ষাতে আসে, এবং সমান্তরাল একক ভেক্টর এবং লম্ব একক ভেক্টর কিভাবে বের করতে হয়। সবগুলা কিন্তু সৃজনশীলের গ অথবা ঘতে আসতে পারে। ঠিক আছে।
নেক্সট ডেতে আমরা আমাদের 5 নাম্বার ক্লাসে চলে যাব এবং সেটাও একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আসলে আমি প্রতিদিনই কেন গুরুত্বপূর্ণ বলি, কারণ প্রত্যেকটা ক্লাসে যখন তুমি ডিপে প্রবেশ করছো তখন সেটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো আমরা প্রথম দিকে যেগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে ভিত্তি, অর্থাৎ তুমি যখন ধরো একটা উদাহরণ হিসেবে নিতে পারি, তুমি কোন একটি বাসা তৈরি করতে চাচ্ছ, তো বাসা তৈরি করতে চাইলে কি তুমি প্রথমে কি ইট নিয়ে আসবে? অর্থাৎ শুধু ইট হলে কি বাসা তৈরি করতে পারবে? ইটগুলা গাঁথার জন্য তোমার কি করতে হবে? সিমেন্ট রেডি করতে হবে, তোমাকে বালু রেডি করতে হবে। একইভাবে দেখো আমি তোমাকে যে বলতে পারো যে একবারে ইম্পর্টেন্ট ক্লাস করালেই তো হয়ে যায়, একবারে শেষের দিকের ক্লাসগুলো করালে তো হয়ে যায় না, সেটা কখনোই তুমি বুঝবে না, কিছুই বুঝবে না। তোমাকে অবশ্যই আগে বেসিকটা গড়ে উঠাতে হবে। বেসিক হচ্ছে এই ছোটখাটো বিষয় যেগুলা তুমি জানলে তোমার এই বড় বড় বিষয়গুলো খুবই সহজ মনে হবে, আর ওইগুলো ছাড়া করলে তুমি কিন্তু একেবারেই করতে পারবে না। সুতরাং তুমি আগে এই বেসিকগুলো শিখবে, তারপরে তুমি বড় বড় কোশ্চেনে যাওয়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।